বৈচিত্র্য বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ইয়োভাল নোয়া হারারির বিখ্যাত বই নেক্সাস। বইটির আজ ১৩তম পর্ব। এই পর্ব থেকে শুরু হচ্ছে বইটির ৭ম অধ্যায়। শিরোনাম নিরবচ্ছিন্ন, নেটওয়ার্ক সর্বদা সক্রিয়। মানুষ যুগে যুগে নজরদারির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে। লক্ষ লক্ষ বছর ধরে আমরা অন্যান্য প্রাণী ও মানুষের দ্বারা পর্যবেক্ষিত ও অনুসরণ হয়ে আসছি। আমাদের পরিবার, বন্ধু ও প্রতিবেশীরা সবসময় জানতে চেয়েছে আমরা কি করি, কি অনুভব করি, এবং আমরা সর্বদাই গভীরভাবে চিন্তা করেছি যে তারা আমাদের সম্পর্কে কি ভাবে বা আমাদের সম্পর্কে কি জানে। সামাজিক স্তর বিন্যাস, রাজনৈতিক চালচলন ও রোমান্টিক সম্পর্কগুলো সবসময় অন্যদের অনুভূতি ও চিন্তাগুলো অনুধাবন করার নিরবচ্ছিন্ন প্রচেষ্টা, এবং প্রায়ই নিজেদের অনুভূতি ও চিন্তা লুকানোর কৌশলগুলোর সঙ্গে জড়িত। যখন কেন্দ্রীয়কৃত আমলাতান্ত্রিক নেটওয়ার্কগুলো আবির্ভূত ও বিকশিত হল, তখন আমলাদের অন্যতম প্রধান দায়িত্ব ছিল সম্পূর্ণ জনসংখ্যার ওপর নজরদারি করা। কিন সাম্রাজ্যের কর্মকর্তারা জানতে চেয়েছিল আমরা কর দিচ্ছি কিনা, অথবা কোনো বিদ্রোহের ষড়যন্ত্র করছি কিনা। ক্যাথলিক গির্জা জানতে চাইত আমরা কি আমাদের উপাসনা সম্পূর্ণভাবে করছি, এবং এমনকি আমাদের যৌনজীবন সম্পর্কেও জানতে আগ্রহী ছিল। কোকাকোলা কোম্পানি জানতে চেয়েছিল কিভাবে তাদের পণ্য কিনতে আমাদের প্রলুব্ধ করা যায়। শাসক, পুরোহিত ও ব্যবসায়ীরা আমাদের গোপন তথ্য জানতে চেয়েছে যাতে তারা আমাদের নিয়ন্ত্রণ ও প্রভাবিত করতে পারে। অবশ্য নজরদারি শুধু নিয়ন্ত্রণ ও শোষণের জন্য নয়, সেবা প্রদানের জন্যেও অপরিহার্য ছিল। সাম্রাজ্য, গির্জা ও কর্পোরেশনগুলো মানুষের সুরক্ষা, সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করার জন্য তথ্য প্রয়োজন হতো। আধুনিক রাষ্ট্রে স্বাস্থ্য কর্মকর্তারা জানতে চান আমরা কোথা থেকে পানি পাই এবং কোথায় শৌচাগার ব্যবহার করি। স্বাস্থ্যসেবা কর্মকর্তারা জানতে চান আমরা কী ধরনের রোগে ভুগছি এবং কতটা খাচ্ছি। কল্যাণ কর্মকর্তারা জানতে চান আমরা বেকার কিনা বা আমাদের দাম্পত্য জীবন আমাদের জন্য ক্ষতিকর কিনা। এই তথ্য ছাড়া তারা আমাদের সাহায্য করতে অক্ষম। আমাদের সম্পর্কে জানার জন্য কল্যাণমূলক ও নিপীড়নমূলক আমলাতন্ত্রের দুইটি মূল কাজ করতে হতো। প্রথমত, আমাদের সম্পর্কে প্রচুর তথ্য সংগ্রহ করতে হতো। দ্বিতীয়ত, সেই সমস্ত তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন ধরন নির্ধারণ করতে হতো। সেই অনুযায়ী প্রাচীন চীন থেকে আধুনিক যুক্তরাষ্ট্র পর্যন্ত সাম্রাজ্য, গির্জা, কর্পোরেশন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা লক্ষ লক্ষ মানুষের আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছে। তবে সবসময় ও সর্বত্র নজরদারি অসম্পূর্ণ ছিল। আধুনিক যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশগুলোতে নজরদারির ওপর আইনগত সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে ব্যক্তিগত গোপনীয়তা ও ব্যক্তিগত অধিকার রক্ষার জন্য। প্রাচীন কিন সাম্রাজ্য বা আধুনিক সোভিয়েত ইউনিয়নের মতো সর্বগ্রাসী শাসন ব্যবস্থায় আইনগত বাধা না থাকলেও প্রযুক্তিগত সীমাবদ্ধতার মুখোমুখি হতে হতো। সবচেয়ে নির্মম একনায়করাও এমন প্রযুক্তি অর্জন করতে পারেনি যা দিয়ে সর্বদা প্রত্যেককে অনুসরণ করা সম্ভব হতো। সেই কারণে কোনো না কোনো স্তরে গোপনীয়তা স্বয়ংক্রিয়ভাবেই ছিল। এমনকি হিটলারের জার্মানি, স্টালিনের সোভিয়েত ইউনিয়ন বা স্টালিনীয় শাসনের অনুকরণে 1945 সালের পর রোমানিয়ায় স্থাপিত শাসনীয়। গেওর্গে ইওসিফেস্কু রোমানিয়ার প্রথম দিকের কম্পিউটার বিজ্ঞানীদের একজন। স্মরণ করেন যে 1970-এর দশকে যখন কম্পিউটার প্রথম চালু হয়েছিল, তখন দেশের শাসক গোষ্ঠী এই নতুন তথ্য প্রযুক্তি নিয়ে খুবই উদ্বিগ্ন ছিল। 1976 সালের একদিন ইওসিফেস্কু যখন সরকারের সেন্ট্রাল দে ক্যালকুলা অর্থাৎ গণনা কেন্দ্রের অফিসে প্রবেশ করেন, তিনি দেখেন একটি অচেনা লোক তার ডেস্কে বসে। ইওসিফেস্কু তাকে অভিবাদন জানান, কিন্তু লোকটি কোনো সাড়া দেয় না। ইওসিফেস্কু নিজেকে পরিচয় করিয়ে দিলেও লোকটি চুপচাপ বসে থাকে। অবশেষে ইওসিফেস্কু তার ডেস্কে বসে একটি বড় কম্পিউটার চালু করে কাজ শুরু করেন। অচেনা লোকটি তার চেয়ারটি আরও কাছে টেনে আনে এবং ইওসিফেস্কুর প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে।
সারাদিন চেষ্টা করেও ইওসিফেস্কু লোকটির সঙ্গে কথা বলার সুযোগ পাননি। কেউ তার নাম বা এখানে কেন এসেছে তা জানায়নি। দিনের শেষে ইওসিফেস্কু যখন বাড়ি ফিরছিলেন, লোকটি তার সঙ্গে চুপচাপ বেরিয়ে গেল। ইওসিফেস্কু আর প্রশ্ন করার সাহস করেননি, কারণ তিনি জানতেন যে লোকটি নিশ্চয়ই ভয়ঙ্কর রোমানিয়ান সিকিউরিটি পুলিশের সেকুরিতাতের একজন গুপ্তচর। পরদিন সকালে ইওসিফেস্কু আবার কাজে এলে দেখেন সেই গুপ্তচরটি আগেই পৌঁছে গেছে। লোকটি সারাদিন তার ডেস্কে বসে থেকে ছোট একটা নোটপ্যাডে নোট নিচ্ছিল। এই ঘটনা ১৩ বছর ধরে চলতে থাকে, যতদিন না ১৯৮৯ সালে রোমানিয়ার সাম্যবাদী শাসন ব্যবস্থার পতন হয়। সেই দীর্ঘ সময় ধরে একই ডেস্কে বসেও ইওসিফেস্কু কখনোই সেই গুপ্তচরের নাম জানতে পারেননি। ইওসিফেস্কু ধারণা করেছিলেন যে সেকুরিতাতের অন্যান্য গুপ্তচর এবং তথ্যদাতারা অফিসের বাইরে থেকেও তাকে নজরে রাখছিল। কম্পিউটার প্রযুক্তির শক্তিশালী ও সম্ভাব্য বিপ্লবাত্মক ক্ষমতা নিয়ে তার জ্ঞান তাকে নজরদারির প্রধান লক্ষ্য বানিয়েছিল। তবে সত্যিকার অর্থে নিকোলাই চশেস্কুর প্যারানয়েড শাসন পুরো রোমানিয়ার ২ কোটি নাগরিককেই লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করত। যদি সম্ভব হতো, চশেস্কু প্রত্যেককে স্থায়ী নজরদারির আওতায় রাখতেন। তিনি আসলে সেই লক্ষ্যে কিছু পদক্ষেপও নিয়েছিলেন। ১৯৬৫ সালে ক্ষমতায় আসার আগে সেকুরিতাতে বুখারেস্টে কেবল একটি বৈদ্যুতিক নজরদারি কেন্দ্র এবং প্রাদেশিক শহরগুলোতে আরও ১১টি কেন্দ্র ছিল। কিন্তু ১৯৭৮ সালের মধ্যে শুধু বুখারেস্টেই ১০টি বৈদ্যুতিক নজরদারি কেন্দ্র ছিল। প্রদেশগুলোতে ২৪৮টি কেন্দ্র নজর রাখছিল এবং আরও ১,০০০টি ভ্রাম্যমাণ নজরদারি কেন্দ্র দূরবর্তী গ্রাম ও অবকাশ কেন্দ্রে পাঠানো হচ্ছিল। ১৯৭০-এর দশকের শেষের দিকে সেকুরিতাতের গুপ্তচররা যখন জানতে পারলেন যে কিছু রোমানিয়ান নাগরিক বেনামে রেডিও ফ্রি ইউরোপে চিঠি লিখে শাসন ব্যবস্থার সমালোচনা করছেন, তখন চশেস্কু একটি জাতীয় পদক্ষেপ নিলেন, যার লক্ষ্য ছিল দেশের প্রতিটি নাগরিকের হাতের লেখা সংগ্রহ করা। স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোকে প্রতিটি ছাত্রের লেখা প্রবন্ধ জমা দিতে বাধ্য করা হয়েছিল। কর্মচারীদের হাতের লেখা জীবন বৃত্তান্ত জমা দিতে বাধ্য করা হয়েছিল, যা পরে সেকুরিতাতে পাঠানো হতো। চশেস্কুর এক সহকারী প্রশ্ন করেন, অবসরপ্রাপ্ত এবং বেকারদের কি হবে? চশেস্কুর নির্দেশ ছিল, কোনো ধরনের নতুন ফর্ম তৈরি করো, এমন কিছু যা তাদের পূরণ করতেই হবে। তবে কিছু বিপ্লবাত্মক চিঠি টাইপ করা ছিল, তাই চশেস্কু দেশের প্রতিটি টাইপরাইটার নিবন্ধন করার আদেশ দেন, যার নমুনা সেকুরিতাতে সংরক্ষণ করা হয়। যারা ব্যক্তিগতভাবে টাইপরাইটার রাখতেন তাদের সেকুরিতাতে সেটির ফিঙ্গারপ্রিন্ট জমা দিতে এবং তা ব্যবহার করতে আনুষ্ঠানিক অনুমোদন নিতে হতো। কিন্তু চশেস্কুর শাসন ব্যবস্থা, ঠিক যেমনটি সে স্তালিনীয় শাসনের মডেল হিসেবে নিয়েছিল, কোনোভাবেই প্রতিটি নাগরিককে ২৪ ঘন্টা নজরদারির আওতায় রাখতে সক্ষম ছিল না। সেকুরিতাতের গুপ্তচরদের ঘুমের প্রয়োজন ছিল, তাই ২ কোটি রোমানিয়ার নাগরিককে স্থায়ী নজরদারির আওতায় রাখতে অন্তত ৪ কোটি গুপ্তচর লাগত। চশেস্কুর হাতে কেবল প্রায় ৪০,০০০ সেকুরিতাতে গুপ্তচর ছিল এবং এমনকি যদি কোনোভাবে তিনি ৪ কোটি গুপ্তচর তৈরি করতে পারতেনও, তাও নতুন সমস্যা সৃষ্টি হতো, কারণ শাসন ব্যবস্থাকে তখন তাদের নিজস্ব গুপ্তচরকেও নজরদারিতে রাখতে হতো। স্তালিনের মতো চশেস্কুও তার নিজের গুপ্তচর এবং কর্মকর্তাদের সবচেয়ে বেশি অবিশ্বাস করতেন, বিশেষ করে ১৯৭৮ সালে তার গুপ্তচর প্রধান ইয়ন মিহাই পেচেপা যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার পর। পলিট ব্যুরো সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা, সেনা জেনারেল ও সেকুরিতাতের প্রধানদের ইওসিফেস্কুর চেয়েও ঘনিষ্ঠ নজরদারিতে রাখা হতো। গোপন পুলিশের সংখ্যা যত বাড়ছিল, ততই গোয়েন্দাদের ওপর নজর রাখার জন্যে আরও গোয়েন্দাদের প্রয়োজন হতো। একটি সমাধান ছিল মানুষকে একে অপরের ওপর নজর রাখতে বলা। সেকুরিতাতে ৪০,০০০ পেশাদার গুপ্তচরের পাশাপাশি ৪ লাখ নাগরিক তথ্যদাতার ওপর নির্ভর করেছিল। মানুষ প্রায়ই তাদের প্রতিবেশী, সহকর্মী, বন্ধু এবং এমনকি নিকটতম পরিবারের সদস্যদের বিরুদ্ধেও তথ্য দিত। কিন্তু গোপন পুলিশ যতই তথ্যদাতা নিয়োগ করুক না কেন, সমস্ত তথ্য সংগ্রহ করা সম্পূর্ণ নজরদারি ব্যবস্থার জন্য যথেষ্ট ছিল না। ধরি সেকুরিতাতে প্রতিদিন সবাইকে ২৪ ঘন্টা নজরদারি করার জন্য যথেষ্ট গুপ্তচর এবং তথ্যদাতা নিয়োগ করতে সক্ষম হলো। প্রত্যেক গুপ্তচর এবং তথ্যদাতাকে প্রত্যেক দিনের শেষে তাদের পর্যবেক্ষণের ভিত্তিতে
একটি প্রতিবেদন তৈরি করতে হতো। সেকুরিতাতে সদর দপ্তর প্রতিদিন 2 কোটি প্রতিবেদনে পরিপূর্ণ হয়ে যেত, অথবা বছরে 730 কোটি প্রতিবেদন। যদি এই প্রতিবেদনগুলো বিশ্লেষণ না করা হয়, তাহলে তা কেবল কাগজের একটি মহাসাগর হয়ে যেত। কিন্তু সেকুরিতাতে কিভাবে 730 কোটি প্রতিবেদন বার্ষিক বিশ্লেষণ ও তুলনা করার জন্য পর্যাপ্ত বিশ্লেষক খুঁজে পাবে? তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের এই সমস্যা ছিল এমন যে বিংশ শতাব্দীতে এমনকি সবচেয়ে সর্বোচ্চ স্বৈরাচারী রাষ্ট্রও তার পুরো জনসংখ্যাকে কার্যকরভাবে নজরদারি করতে পারেনি। রোমানিয়ান ও সোভিয়েত নাগরিকদের যা কিছু করা ও বলা হয়েছিল, তার বেশিরভাগই সেকুরিতাতে ও কেজিবির নজর এড়িয়ে গিয়েছিল। এমনকি যে সমস্ত বিবরণ কিছু আর্কাইভে প্রবেশ করেছিল, সেগুলোও প্রায়ই পড়া হয়নি। সেকুরিতাতে ও কেজিবির সত্যিকার শক্তি ছিল প্রতিটি নাগরিকের ওপর স্থায়ী নজরদারির ক্ষমতা নয়, বরং তাদের উপর নজর রাখার ভয় তৈরি করার ক্ষমতা, যা সবাইকে তাদের কথা ও কাজে অত্যন্ত সতর্ক করে তুলেছিল। নির্ঘুম গুপ্তচর। একটি পৃথিবী যেখানে নজরদারি করা হয় মানুষের চোখ, কান ও মস্তিষ্কের মাধ্যমে। সেখানে একজন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুও কিছু ব্যক্তিগত গোপনীয়তা রাখতে পারে, যেমন নিজের মনের মধ্যে। কিন্তু কম্পিউটার বিজ্ঞানীদের কাজ এই বাস্তবতাকে দ্রুত পরিবর্তন করছে। যেমন 1976 সালে একটি সাধারণ কম্পিউটার সংখ্যাগত হিসাব করতে একজন সুরক্ষিত গুপ্তচরের চেয়ে ভালো কাজ করতে পারত। আর 2024 সালের দিকে এসে আমরা এমন এক যুগে পৌঁছে গেছি যেখানে একটি সর্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক পুরো দেশের জনগণের ওপর দিনে 24 ঘন্টা নজরদারি করতে সক্ষম হচ্ছে। এই নেটওয়ার্ককে লক্ষ লক্ষ মানব গুপ্তচর নিয়োগ বা প্রশিক্ষণ দিতে হয় না, বরং এটি ডিজিটাল গুপ্তচরদের উপর নির্ভর করে, যা বিনামূল্যেই কাজ করে। আরও মজার ব্যাপার হচ্ছে, নাগরিকরা নিজেরাই এসব ডিজিটাল গুপ্তচর ব্যবহার করে এবং আমরা আমাদের সঙ্গেই এসব গুপ্তচরকে প্রতিদিন বহন করি। আগের দিনের গুপ্তচররা যেসব স্থানে গিয়ে নজরদারি করতে পারত না, আজকের স্মার্টফোনগুলো ঠিক সেসব স্থানেই আমাদের সঙ্গে থাকে। এমনকি বাথরুম বা শয়নকক্ষে যখন আমরা একান্ত ব্যক্তিগত মুহূর্তে থাকি। উপরন্তু যে কাজগুলো একসময় মানব গুপ্তচর ছাড়া করা যেত, যেমন সংবাদ পড়া, বন্ধুদের সঙ্গে কথা বলা বা খাবার কেনা, আজকাল এসব কাজ প্রায়ই অনলাইনে হয়। ফলে কম্পিউটার নেটওয়ার্কের জন্য আমাদের কর্মকাণ্ড সহজেই ট্র্যাক করা সম্ভব হয়ে উঠেছে। আমরা নিজেরাই আসলে সেই তথ্য সরবরাহ করি, যা এই নেটওয়ার্ক আমাদের কাছ থেকে সংগ্রহ করে। যাদের কাছে স্মার্টফোন নেই, তারাও ক্যামেরা, মাইক্রোফোন বা ট্র্যাকিং ডিভাইসের আওতায় থাকে। তারা কাজ খুঁজতে, ট্রেনের টিকিট কিনতে, চিকিৎসা নিতে বা শুধু রাস্তা ধরে হাঁটতেই কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করে। এখন প্রায় প্রতিটি আর্থিক, সামাজিক বা রাজনৈতিক লেনদেনের মাঝখানে আমরা একটি কম্পিউটারকে দেখতে পাই। এইভাবে আমরা প্রায় আদম এবং হাওয়ার মতো যারা স্বর্গে কোনো কিছুই লুকাতে পারত না। আর শুধু নজরদারি করাই নয়, কম্পিউটার নেটওয়ার্ক আমাদের তথ্য বিশ্লেষণ করতেও লাখ লাখ মানব বিশ্লেষকের প্রয়োজন নেই। একসময়ে যে সমস্ত কাগজপত্র সুরক্ষিত সদর দফতরে জমা থাকত, সেগুলো নিজেরা বিশ্লেষণ করতে পারত না। কিন্তু আজকের যুগের এআই ও যন্ত্রবিদ্যার জাদুর কারণে কম্পিউটার নিজেরাই জমাকৃত তথ্য বিশ্লেষণ করতে পারে। একজন সাধারণ মানুষ মিনিটে 250 শব্দ পড়তে পারে, আর একজন সুরক্ষা বিশ্লেষক তার জীবদ্দশায় প্রায় 2.6 বিলিয়ন শব্দ পড়তে পারে। কিন্তু 2024 সালের এআই অ্যালগরিদম, যেমন চ্যাটজিপিটি বা মেটার লামা, লক্ষ লক্ষ শব্দ প্রতি মিনিটে বিশ্লেষণ করতে সক্ষম, এবং তারা মাত্র কয়েক ঘন্টায় 260 কোটি শব্দ পড়তে পারে। এ ধরনের অ্যালগরিদমের ক্ষমতা শুধু শব্দ প্রক্রিয়াকরণের মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা ছবির বিশ্লেষণ, অডিও রেকর্ডিং এবং ভিডিও ফুটেজ প্রক্রিয়াকরণেও দক্ষ। অ্যালগরিদমের ক্ষমতা মানবদের চেয়ে বহুগুণ বেশি, বিশেষত তথ্য ভাণ্ডারের বিশাল সাগরে নমুনা খুঁজে বের করার ক্ষেত্রে। নমুনা শনাক্ত করতে প্রয়োজন হয় ধারণা তৈরি করা এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা। উদাহরণস্বরূপ, কিভাবে মানব বিশ্লেষকরা কাউকে সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে শনাক্ত করে, যাকে অধিক নজরদারির আওতায় আনা প্রয়োজন। প্রথমে তারা কিছু সাধারণ মানদণ্ড তৈরি করে, যেমন চরমপন্থী সাহিত্য পড়া, জানা সন্ত্রাসীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা এবং বিপজ্জনক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান থাকা। এরপর তাদের সিদ্ধান্ত নিতে হয় যে নির্দিষ্ট ব্যক্তিটি এই মানদণ্ডগুলোর কতগুলো পূরণ করে
এবং তাকে সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হবে কিনা। ধরা যাক কেউ গত মাসে ইউটিউবে 100টি চরমপন্থী ভিডিও দেখেছে, একজন দোষী সাব্যস্ত সন্ত্রাসীর সঙ্গে বন্ধুত্ব করেছে এবং বর্তমানে ইবোলা ভাইরাসের নমুনা সম্বলিত একটি ল্যাবরেটরিতে এপিডেমিওলজিতে পিএইচডি করছে। তাকে কি সন্দেহভাজন সন্ত্রাসীদের তালিকায় রাখা উচিত? আর কেউ যদি গত মাসে 50টি চরমপন্থী ভিডিও দেখে এবং বায়োলজির স্নাতক ছাত্র হয়, তার কি হবে? 1970-এর দশকের রোমানিয়ায় শুধু মানুষই এমন সিদ্ধান্ত নিতে পারত। তবে 2010-এর দশক থেকে মানুষ ক্রমশ অ্যালগোরিদমের ওপর এই দায়িত্ব ছেড়ে দিচ্ছে। 2014-15 সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এনএসএ স্কাইনেট নামের একটি এআই সিস্টেম মোতায়েন করেছিল, যা মানুষের যোগাযোগ, লেখালেখি, ভ্রমণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের ইলেকট্রনিক নমুনা বিশ্লেষণ করে সন্দেহভাজন সন্ত্রাসীদের তালিকায় অন্তর্ভুক্ত করত। একটি রিপোর্ট অনুসারে এই এআই সিস্টেম পাকিস্তানের মোবাইল ফোন নেটওয়ার্কের ওপর ব্যাপক নজরদারি চালাত এবং 5,50,00,000 মানুষের সেলুলার নেটওয়ার্কের মেটা ডাটার উপর ভিত্তি করে তাদের সন্ত্রাসী হওয়ার সম্ভাব্যতা নির্ণয় করত। এক সাবেক সিআইএ ও এনএসএ পরিচালক বলেছিলেন, আমরা মেটাডাটার ভিত্তিতে মানুষকে হত্যা করি। স্কাইনেটের নির্ভরযোগ্যতা নিয়ে কঠোর সমালোচনা করা হয়েছে, কিন্তু 2020-এর দশকে এমন প্রযুক্তি আরও উন্নত হয়ে উঠেছে এবং আরও অনেক সরকার কর্তৃক মোতায়েন করা হয়েছে। বিশাল তথ্যের পরিমাণ বিশ্লেষণ করে অ্যালগোরিদম সম্পূর্ণ নতুন মানদণ্ড আবিষ্কার করতে সক্ষম, যা আগে মানব বিশ্লেষকদের নজরে আসেনি। ভবিষ্যতে অ্যালগোরিদম এমনকি কিভাবে মানুষ চরমপন্থী হয় তার সম্পূর্ণ নতুন একটি মডেলও তৈরি করতে পারে, যা পরিচিত সন্ত্রাসীদের জীবনের নমুনা শনাক্ত করে তৈরি হবে। তবে অবশ্যই কম্পিউটার এখনও ভুল করে, যা আমরা অষ্টম অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তারা নিরপরাধ মানুষকেও সন্ত্রাসী হিসেবে শ্রেণীবদ্ধ করতে পারে অথবা চরমপন্থার জন্য ভুল মডেলও তৈরি করতে পারে। আরও মূল পর্যায়ে প্রশ্ন উঠতে পারে যে সিস্টেমগুলোর সন্ত্রাসের সংজ্ঞা কতটা নিরপেক্ষ। সন্ত্রাসের পরিচয় ব্যবহার করে যে কোনো ধরনের বিরোধিতা দমন করার দীর্ঘ ইতিহাস আছে। সোভিয়েত ইউনিয়নে যে কেউ সরকারের বিরোধিতা করলেই তাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হতো। সুতরাং যখন একটি এআই কাউকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে, সেটি হয়তো নিরপেক্ষ বাস্তবতার বদলে মতাদর্শগত পক্ষপাতকে প্রতিফলিত করে। সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ও ধারণা উদ্ভাবনের ক্ষমতা ভুল করার সক্ষমতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। এমনকি কোনো ভুল না হলেও তথ্য ভাণ্ডারের বিশাল সাগরে নমুনা চিহ্নিত করার অ্যালগোরিদমের অতি মানবীয় ক্ষমতা দমনকারী স্বৈরাচারী শাসন থেকে শুরু করে জালিয়াতি প্রতারকদের পর্যন্ত শক্তি বহুগুণে বাড়িয়ে দিতে পারে, যারা ভুক্তভোগীদের চিহ্নিত করার চেষ্টা করে। অবশ্য নমুনা শনাক্তকরণের প্রক্রিয়ায় বিপুল ইতিবাচক সম্ভাবনাও রয়েছে। অ্যালগোরিদম দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের, সাদা কলারের অপরাধীদের ও কর ফাঁকি দেওয়া কর্পোরেশনগুলোকে শনাক্ত করতে সহায়তা করতে পারে। একইভাবে অ্যালগোরিদমের সহায়তায় বাস্তব জীবনের স্যানিটেশন কর্মকর্তারা আমাদের পানীয় জলের হুমকি চিহ্নিত করতে পারেন। চিকিৎসকরা রোগ ও উদীয়মান মহামারী শনাক্ত করতে পারেন এবং পুলিশ অফিসার ও সামাজিক কর্মীরা নির্যাতিত স্ত্রী ও শিশুদের চিহ্নিত করতে পারেন। পরবর্তী পৃষ্ঠাগুলোতে আমি অ্যালগোরিদমিক প্রশাসনিক ব্যবস্থার ইতিবাচক সম্ভাবনার উপর কম গুরুত্ব দেব, কারণ এআই বিপ্লবের নেতৃত্ব দানকারী উদ্যোক্তারা ইতিমধ্যেই জনসাধারণকে এসবের প্রতি যথেষ্ট উজ্জ্বল ভবিষ্যতের আশ্বাস দিয়ে আসছেন। এখানে আমার লক্ষ্য এই ইউটোপীয় দৃষ্টিভঙ্গির ভারসাম্য আনয়নের জন্য অ্যালগোরিদমিক প্যাটার্ন শনাক্তকরণের অন্ধকারময় দিকগুলোর ওপর বেশি জোর দেয়া। আশা করা যায় আমরা অ্যালগোরিদমের ইতিবাচক সম্ভাবনাকে কাজে লাগাতে সক্ষম হব, একই সঙ্গে এর ধ্বংসাত্মক দিকগুলো নিয়ন্ত্রণে রাখতে পারব। কিন্তু তা করতে হলে আমাদের প্রথমে অবশ্যই নতুন ডিজিটাল আমলাতন্ত্র এবং তাদের রক্তমাংসের পূর্বসূরিদের মধ্যে মৌলিক পার্থক্য উপলব্ধি করতে হবে। অজৈব আমলারা দিনে 24 ঘন্টা চালু থাকতে পারে এবং যে কোনো সময়ে যে কোনো স্থানে আমাদের পর্যবেক্ষণ ও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এর অর্থ হলো আমলাতন্ত্র ও নজরদারি আর শুধুমাত্র নির্দিষ্ট সময় ও স্থানে ঘটে এমন কিছু নয়। স্বাস্থ্যসেবা ব্যবস্থা, পুলিশ ও মুনাফা নির্ভর কর্পোরেশনগুলো ক্রমশ আমাদের জীবনের সার্বক্ষণিক ও স্থায়ী অংশ হয়ে উঠছে।
এই সংগঠনগুলোর সঙ্গে আমাদের মিথস্ক্রিয়া আর শুধু নির্দিষ্ট পরিস্থিতিতে সীমাবদ্ধ নয়, যেমন ক্লিনিকে যাওয়া, পুলিশ স্টেশনে যাওয়া অথবা বিপণিতে যাওয়া। এগুলো এখন দিনরাত আমাদের সঙ্গ দিচ্ছে, আমাদের প্রতিটি কাজ দেখছে ও বিশ্লেষণ করছে। মাছ যেমন পানিতে বাস করে, মানুষ এখন ডিজিটাল আমলাতন্ত্রে বাস করছে, ক্রমাগত তথ্য গ্রহণ ও উৎপন্ন করছে। আমাদের প্রতিটি পদক্ষেপ একটি তথ্যের চিহ্ন রেখে যায়, যা সংগ্রহ ও বিশ্লেষণ করা হয় নমুনা শনাক্ত করার জন্য। ত্বক ভিত্তিক নজরদারি। ভালো হোক বা মন্দ, ডিজিটাল আমলাতন্ত্র শুধু আমাদের বাহ্যিক কাজকর্মই পর্যবেক্ষণ করে না, বরং আমাদের দেহের অভ্যন্তরে কী ঘটছে তাও নজর রাখতে সক্ষম। উদাহরণস্বরূপ চোখের গতিবিধি পর্যবেক্ষণ করা। 2020-এর দশকের শুরু থেকেই সিসিটিভি ক্যামেরা, ল্যাপটপ ও স্মার্টফোনের ক্যামেরাগুলো নিয়মিতভাবে আমাদের চোখের নড়াচড়ার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে শুরু করেছে। এর মধ্যে এমন ক্ষুদ্র পরিবর্তনও রয়েছে, যেমন আমাদের চোখের মণি ও আইরিসের ক্ষণস্থায়ী পরিবর্তন, যা মাত্র কয়েক মিলিসেকেন্ড স্থায়ী হয়। মানব গুপ্তচরদের পক্ষে এমন তথ্য নজরে আনা প্রায় অসম্ভব, তবে কম্পিউটার এই তথ্য ব্যবহার করে আমাদের দৃষ্টির অভিমুখ নির্ধারণ করতে পারে, যা মণি ও আইরিসের গঠন এবং আলো প্রতিফলনের নমুনা বিশ্লেষণ করে নির্ধারণ করা যায়। একই পদ্ধতিতে বোঝা যায় আমাদের চোখ কোনো নির্দিষ্ট লক্ষ্যে স্থির হয়ে আছে কিনা, কোনো চলমান লক্ষ্যের দিকে অনুসরণ করছে নাকি এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে। চোখের গতিবিধির নির্দিষ্ট প্যাটার্ন থেকে কম্পিউটার আরও গভীরতর তথ্য বের করতে পারে, যেমন মনোযোগের মুহূর্ত ও মনোযোগের বিচ্যুতি শনাক্ত করা এবং কারো মনোযোগ কি বিস্তারিত বিষয়ের প্রতি বেশি না প্রেক্ষাপটের প্রতি তা নির্ধারণ করা। কম্পিউটার আমাদের চোখ থেকে আরও অনেক ব্যক্তিত্বগত বৈশিষ্ট্য, যেমন নতুন অভিজ্ঞতার প্রতি আমাদের উন্মুক্ততা এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের স্তর অনুমান করতে পারে। পাঠ্য পড়া থেকে শুরু করে সার্জারি পর্যন্ত অভিজ্ঞদের চোখের গতিবিধি সাধারণত সংগঠিত থাকে, যেখানে নবাগতদের চোখ এলোমেলোভাবে ঘুরে বেড়ায়। চোখের নমুনা থেকে আমাদের আগ্রহের স্তর এবং সেটি ইতিবাচক, নিরপেক্ষ নাকি নেতিবাচক সব কিছু নির্ধারণ করা যায়। এভাবে আমাদের রাজনৈতিক মতামত থেকে শুরু করে যৌন পছন্দ পর্যন্ত অনেক কিছু অনুমান করা সম্ভব। আমাদের স্বাস্থ্যগত অবস্থা এবং বিভিন্ন পদার্থের ব্যবহার সম্পর্কেও তথ্য পাওয়া যায়। অ্যালকোহল ও মাদকের ব্যবহার, এমনকি অমাদকীয় মাত্রায় হলেও, চোখের মণি ও দৃষ্টিশক্তির বৈশিষ্ট্যে প্রভাব ফেলে। যেমন মণির আকার পরিবর্তন এবং চলমান বস্তুর দিকে দৃষ্টি স্থির রাখতে অসুবিধা হয়। একটি ডিজিটাল আমলাতন্ত্র এই সমস্ত তথ্য সম্ভাব্য কল্যাণকর কাজে ব্যবহার করতে পারে, যেমন মাদকাসক্তি ও মানসিক রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য। তবে এটি স্পষ্ট যে এই ধরনের তথ্য ইতিহাসের সবচেয়ে অনুপ্রবেশকারী সর্বগ্রাসবাদী শাসনের ভিত্তিও গড়ে তুলতে পারে। তত্ত্বগতভাবে ভবিষ্যতের স্বৈরাচারীরা তাদের কম্পিউটার নেটওয়ার্ককে শুধু আমাদের চোখের ওপর নজরদারি করার বাইরে আরও গভীরভাবে করতে পারে। যদি তারা আমাদের রাজনৈতিক মতামত, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ও যৌন অভিমুখ জানতে চায়, তবে তারা আমাদের হৃদয় ও মস্তিষ্কের অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো পর্যবেক্ষণ করতে পারে। প্রয়োজনীয় বায়োমেট্রিক প্রযুক্তি ইতোমধ্যেই কিছু সরকার ও কোম্পানি, যেমন ইলন মাস্কের নিউরালিঙ্ক দ্বারা বিকশিত হচ্ছে। মাস্কের কোম্পানি জীবিত ইঁদুর, ভেড়া, শূকর ও বানরের ওপর পরীক্ষা চালিয়েছে, তাদের মস্তিষ্কে বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করে। প্রতিটি যন্ত্র 3072টি ইলেকট্রোড ধারণ করে, যা বৈদ্যুতিক সংকেত শনাক্ত করতে এবং সম্ভাব্যভাবে মস্তিষ্কে সংকেত প্রেরণ করতে সক্ষম। 2023 সালে নিউরালিঙ্ক মানবদেহে পরীক্ষার জন্য মার্কিন কর্তৃপক্ষের অনুমোদন পায় এবং 2024 সালের জানুয়ারিতে প্রথমবারের মতো একটি মস্তিষ্ক চিপ মানুষের মধ্যে প্রতিস্থাপন করা হয়। মাস্ক এই প্রযুক্তির ব্যাপক পরিকল্পনা সম্পর্কে প্রকাশ্যে কথা বলেন, যুক্তি দিয়ে বলেন যে এটি কেবল 4 অঙ্গের পক্ষাঘাতের মতো বিভিন্ন চিকিৎসাগত অবস্থাকে উপশম করতে সক্ষম নয়, বরং মানব ক্ষমতাকেও উন্নত করতে পারে এবং এভাবে মানবজাতিকে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিযোগিতা করার ক্ষমতা দান করতে পারে। তবে এটা স্পষ্ট যে বর্তমানে নিউরালিঙ্ক যন্ত্র এবং অন্যান্য অনুরূপ বায়োমেট্রিক যন্ত্রগুলো নানা প্রযুক্তিগত সমস্যায় ভুগছে, যা তাদের সক্ষমতাকে খুবই সীমিত করে রেখেছে। শরীরের বাইরে থেকে মস্তিষ্ক, হৃদয় বা অন্য যে কোনো শারীরবৃত্তীয় কার্যক্রম নির্ভুলভাবে পর্যবেক্ষণ করা কঠিন।
আর শরীরের ভেতরে ইলেকট্রোড বা অন্যান্য পর্যবেক্ষণ যন্ত্র প্রতিস্থাপন করা অত্যন্ত অপ্রবেশমূলক, বিপজ্জনক, ব্যয়বহুল ও অকার্যকর। উদাহরণস্বরূপ, আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রতিস্থাপিত ইলেকট্রোডগুলোকে আক্রমণ করে। এর চেয়েও গুরুত্বপূর্ণ হল, মস্তিষ্কের কার্যক্রমের মতো অন্তর্ত্বকীয় তথ্য থেকে সুনির্দিষ্ট রাজনৈতিক মতামত নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় জৈবিক জ্ঞান এখনও কারোর নেই। বিজ্ঞানীরা এখনও মানুষের মস্তিষ্কের রহস্য বা এমনকি একটি ইঁদুরের মস্তিষ্ককেও পুরোপুরি বোঝার থেকে বহু দূরে। শুধু একটি ইঁদুরের মস্তিষ্কের প্রতিটি নিউরন, ডেনড্রাইট ও সিন্যাপসের মানচিত্র তৈরি করাই তাদের মধ্যে গতিশীলতাগুলো বোঝা তো দূরের কথা, বর্তমানে মানবজাতির গণনামূলক ক্ষমতার বাইরে। সুতরাং মানুষের মস্তিষ্ক থেকে তথ্য সংগ্রহ করা ধীরে ধীরে সম্ভব হলেও এই তথ্য ব্যবহার করে আমাদের গোপন রহস্য উদ্ঘাটন করা সহজ কিছু নয়। 2020-এর দশকের গোড়ার দিকে জনপ্রিয় এক ষড়যন্ত্র তত্ত্ব বলে যে ইলন মাস্কের মতো ধনী ব্যক্তিদের নেতৃত্বাধীন কিছু অশুভ গোষ্ঠী ইতোমধ্যেই আমাদের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করছে, যাতে আমাদের মনিটরিং এবং নিয়ন্ত্রণ করতে পারে। তবে এই তত্ত্ব আমাদের উদ্বেগকে ভুল লক্ষ্যে কেন্দ্রীভূত করছে। অবশ্যই আমাদের নতুন সর্বগ্রাসী শাসন ব্যবস্থার উত্থানকে ভয় করা উচিত, কিন্তু মস্তিষ্কে কম্পিউটার চিপ স্থাপনের বিষয়ে এখনই আতঙ্কিত হওয়ার সময় আসেনি। এর পরিবর্তে লোকজনকে তাদের স্মার্টফোন সম্পর্কে চিন্তা করা উচিত, যেখান থেকে তারা এই ষড়যন্ত্র তত্ত্বগুলো পড়ছে। কেউ যদি আপনার রাজনৈতিক মতামত জানতে চায়, তাহলে স্মার্টফোন দেখে কোন সংবাদ চ্যানেল আপনি দেখছেন তা সহজেই জানা যায়। যেমন প্রতিদিন আপনি গড়ে 40 মিনিট ফক্স নিউজ দেখছেন এবং মাত্র 40 সেকেন্ড সিএনএন। অন্যদিকে প্রতিস্থাপিত নিউরালিঙ্ক চিপ হয়তো দিনভর আপনার হৃদস্পন্দন ও মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করে বলছে যে আপনার সর্বাধিক হৃদস্পন্দন ছিল মিনিটে 120 এবং আপনার অ্যামিগডালা মানুষের গড়ের তুলনায় প্রায় 5% বেশি সক্রিয়। প্রশ্ন হচ্ছে, আপনার রাজনৈতিক বিশ্বাস অনুমান করতে কোন তথ্য বেশি সহায়ক হবে, স্মার্টফোন থেকে প্রাপ্ত তথ্য নাকি মস্তিষ্কের চিপ থেকে আসা তথ্য? বর্তমান প্রেক্ষাপটে স্মার্টফোন এখনও বায়োমেট্রিক সেন্সরের তুলনায় অনেক বেশি মূল্যবান নজরদারি সরঞ্জাম। তবে জৈবিক জ্ঞান যত বাড়বে, বিশেষ করে যখন কম্পিউটার পেটাবাইটস বায়োমেট্রিক তথ্য বিশ্লেষণ করবে, ততই আন্তঃত্বকীয় নজরদারি আরও কার্যকর হতে পারে, বিশেষ করে যদি এটি অন্য নজরদারি সরঞ্জামের সঙ্গে যুক্ত হয়। তখন যদি বায়োমেট্রিক সেন্সরগুলো স্মার্টফোনে কোনো বিশেষ সংবাদ দেখাকালে লাখো মানুষের হৃদস্পন্দন ও মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করে, তাহলে নেটওয়ার্ক শুধু আমাদের সাধারণ রাজনৈতিক বিশ্বাসই জানবে না, নেটওয়ার্ক সুনির্দিষ্টভাবে জানতে পারবে কি আমাদের রাগান্বিত, ভীত বা আনন্দিত করে। এরপর নেটওয়ার্ক আমাদের অনুভূতি পূর্বাভাস করতে এবং সেগুলোকে প্রভাবিত করতে পারবে, যা আমাদের কাছে যে কোনো কিছু বিক্রি করতে পারবে, হোক সেটা পণ্য, রাজনীতিবিদ বা যুদ্ধ। গোপনীয়তার সমাপ্তি। মানবেরা যখন মানবদের নজরদারি করত, তখন ব্যক্তিগত গোপনীয়তা ছিল একটি স্বাভাবিক বিষয়। কিন্তু কম্পিউটার যখন মানবদের নজরদারি শুরু করেছে, তখন ইতিহাসে প্রথমবারের মতো ব্যক্তিগত গোপনীয়তা পুরোপুরি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নজরদারির সবচেয়ে চরম ও সুপরিচিত ঘটনাগুলো সাধারণত জরুরি পরিস্থিতি, যেমন কোভিড-19 মহামারী বা এমন বিশেষ স্থানগুলোর সঙ্গে সম্পর্কিত যেখানে স্বাভাবিক পরিস্থিতির ব্যতিক্রম ধরা হয়, যেমন দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল, চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল, ভারতের কাশ্মীর অঞ্চল, রাশিয়া অধিকৃত ক্রিমিয়া, যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত ও আফগানিস্তান পাকিস্তান সীমান্ত অঞ্চল। এই ব্যতিক্রমী সময় ও স্থানে নতুন নজরদারি প্রযুক্তি, কঠোর আইন ও পুলিশ বা সামরিক বাহিনীর তীক্ষ্ণ উপস্থিতি মানুষদের চলাচল, কাজকর্ম, এমনকি অনুভূতিগুলো নিয়ন্ত্রণ ও নজরদারি করে এসেছে। তবে যে বিষয়টি উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি ব্যবস্থা এখন শুধু এই ধরনের ব্যতিক্রমী রাজ্যগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এসব ব্যবস্থা ব্যাপক পরিসরে স্থাপন করা হচ্ছে এবং তা এখন সাধারণ জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ব্যক্তিগত গোপনীয়তা পরবর্তী যুগ এখন প্রভাবশালী হয়ে উঠেছে বিভিন্ন কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোতে, যেমন বেলারুশ থেকে শুরু করে জিম্বাবুয়ে, এমনকি লন্ডন ও নিউ ইয়র্কের মতো গণতান্ত্রিক মহানগরীতেও। সুবিধা বা অসুবিধা যাই হোক না কেন, অপরাধ দমন,
বিরোধিতা দমন বা অভ্যন্তরীণ হুমকি মোকাবেলার লক্ষ্যে, যা বাস্তব বা কাল্পনিক হতে পারে, সরকারগুলো পুরো অঞ্চল জুড়ে অনলাইন ও অফলাইন নজরদারি নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে, যেখানে রয়েছে স্পাইওয়্যার, সিসিটিভি ক্যামেরা, মুখ শনাক্তকরণ ও কণ্ঠ শনাক্তকরণ সফটওয়্যার এবং বিশাল অনুসন্ধানযোগ্য তথ্য ভাণ্ডার। যদি কোনো সরকার ইচ্ছুক হয়, তবে তার নজরদারি নেটওয়ার্ক বাজার থেকে শুরু করে উপাসনালয়, স্কুল থেকে ব্যক্তিগত বাসস্থানের প্রতিটি স্থানে পৌঁছতে সক্ষম। এবং যদিও প্রত্যেক সরকার বাড়ির ভেতরে ক্যামেরা স্থাপন করতে সক্ষম বা আগ্রহী নয়, তারপরও আমাদের নিজেদের কম্পিউটার এবং স্মার্টফোনের মাধ্যমে অ্যালগরিদমগুলো আমাদের বসার ঘর, শোবার ঘর এবং এমনকি বাথরুমেও নিয়মিত নজরদারি করছে। সরকারি নজরদারি নেটওয়ার্কগুলো নিয়মিতভাবে জনগণের শারীরিক বৈশিষ্ট্যের তথ্য সংগ্রহ করে, তা জনগণকে জানিয়ে বা অজান্তেই হতে পারে। উদাহরণস্বরূপ, পাসপোর্টের জন্য আবেদন করার সময় 140টিরও বেশি দেশ নাগরিকদের আঙুলের ছাপ, মুখের স্ক্যান অথবা আইরিস স্ক্যানের মতো শারীরিক বৈশিষ্ট্যের তথ্য দেয়া বাধ্যতামূলক করেছে। যখন আমরা কোনো বিদেশি দেশে প্রবেশের জন্য পাসপোর্ট ব্যবহার করি, তখন সেই দেশও প্রায়ই আমাদের কাছ থেকে এই আঙুলের ছাপ, মুখের স্ক্যান অথবা আইরিস স্ক্যানের মতো শারীরিক বৈশিষ্ট্যের তথ্য চায়। দিল্লি, বেইজিং, সিউল বা লন্ডনের মতো শহরে হাঁটাহাঁটির সময় মানুষের চলাফেরার তথ্য প্রায় নিশ্চিতভাবেই সঞ্চয় করা হয়, কারণ এই শহরগুলো এবং বিশ্বজুড়ে অন্যান্য শহরগুলো প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 100রও বেশি নজরদারি ক্যামেরা দিয়ে আচ্ছাদিত। 2023 সালের বিশ্বব্যাপী কার্যকর ছিল 100 কোটিরও বেশি সিসিটিভি ক্যামেরা, যা প্রায় প্রতি 8 জন মানুষের জন্য একটি ক্যামেরা হিসেবে বিবেচিত হয়। মানুষের যে কোনো শারীরিক কার্যকলাপ একটি তথ্যচিহ্ন রেখে যায়। প্রতিটি কেনাকাটা কোনো না কোনো তথ্য ভাণ্ডারে সঞ্চিত হয়। অনলাইন কার্যক্রম যেমন বন্ধুদের সঙ্গে মেসেজিং, ছবি শেয়ার করা, বিল পরিশোধ করা, খবর পড়া, সাক্ষাৎকার নির্ধারণ করা বা ট্যাক্সি ডাকা, সব তথ্যই সঞ্চয় করা হতে পারে। এই বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা বেআইনি কার্যক্রম, সন্দেহজনক নমুনা, নিখোঁজ ব্যক্তি, রোগ সংক্রমণকারী বা রাজনৈতিক বিরোধীদের চিহ্নিত করতে সক্ষম। যে কোনো শক্তিশালী প্রযুক্তির মতো এই ব্যবস্থা ভালো বা খারাপ উদ্দেশ্যে উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। উদাহরণস্বরূপ, 6 জানুয়ারি 2021-এ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলার পরে এফবিআই এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহার করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে। ওয়াশিংটন পোস্ট অনুসন্ধানের মাধ্যমে জানতে পারে যে এই সংস্থাগুলো ক্যাপিটলের সিসিটিভি ফুটেজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট, দেশের বিভিন্ন স্থানের লাইসেন্স প্লেটের পাঠক, সেল টাওয়ার অবস্থান রেকর্ড এবং পূর্বনির্ধারিত তথ্য ভাণ্ডার ব্যবহার করে। একজন ওহাইও বাসিন্দা ফেসবুকে লিখেছিলেন যে তিনি ওই দিন ওয়াশিংটনে ইতিহাসের সাক্ষী হতে গিয়েছিলেন। এই পোস্টের ভিত্তিতে ফেসবুকের কাছে সমন পাঠানো হয়, যা এফবিআইকে ওই ব্যক্তির পোস্ট, ক্রেডিট কার্ডের তথ্য এবং ফোন নাম্বার সরবরাহ করে। এর মাধ্যমে এফবিআই ওই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্সের ছবি ক্যাপিটলের সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলিয়ে শনাক্ত করতে সক্ষম হয়। অন্য একটি ওয়ারেন্ট গুগলের কাছে পাঠানো হলে তারা ওই ব্যক্তির স্মার্টফোনের নির্দিষ্ট ভূ অবস্থান সরবরাহ করে, যা তদন্তকারীদের তার প্রতিটি পদক্ষেপ শনাক্ত করতে সাহায্য করে। এফবিআই লাইসেন্স প্লেট ফুটেজের ওপর নির্ভর করে নিউ ইয়র্কের এক ব্যক্তির গতিবিধি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে সক্ষম হয়, যিনি 6 জানুয়ারি সকালে হেনরি হাডসন ব্রিজ অতিক্রম করে ক্যাপিটলের দিকে যাচ্ছিলেন এবং সেই রাতে জর্জ ওয়াশিংটন ব্রিজ অতিক্রম করে ফিরে আসছিলেন। আন্তঃরাজ্য 95 হাইওয়ের একটি ক্যামেরায় ধারণ করা একটি ছবিতে তার ড্যাশবোর্ডে একটি বড় মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন টুপি দেখা যায়। ফেসবুকে পোস্ট করা একটি সেলফির সঙ্গে এই টুপির মিল পাওয়া যায়, যেখানে তাকে সেই টুপি পরা অবস্থায় দেখা যায়। এছাড়াও তিনি ক্যাপিটলের ভেতর থেকে স্ন্যাপচ্যাটে শেয়ার করা বেশ কয়েকটি ভিডিও পোস্ট করে নিজেকে আরও ফাঁস করেন। অন্য একজন বিক্ষোভকারী নিজেকে শনাক্তকরণ থেকে রক্ষা করার জন্য মুখোশ পরেছিলেন, লাইভ স্ট্রিমিং এড়িয়েছিলেন এবং তার মায়ের নামে নিবন্ধিত একটি ফোন ব্যবহার করেছিলেন, কিন্তু তাতেও তার বেশি লাভ হয়নি। এফবিআইয়ের অ্যালগরিদম 2021 সালের 6 জানুয়ারির ভিডিও ফুটেজকে 2017 সালের পাসপোর্ট আবেদনের ছবির সঙ্গে মেলাতে সক্ষম হয়। এছাড়া
তিনি সেদিন নাইটস অফ কলম্বাস জ্যাকেট পরেছিলেন, যা পূর্বে একটি ইউটিউব ক্লিপে দেখা এক অনুষ্ঠানের জ্যাকেটের সঙ্গে মিল পাওয়া যায়। তার মায়ের নামে নিবন্ধিত ফোনটির অবস্থান ক্যাপিটলের ভেতরে শনাক্ত করা হয় এবং লাইসেন্স প্লেট রিডারের সাহায্যে তার গাড়ির উপস্থিতি ক্যাপিটলের কাছে নিশ্চিত করা হয়। মুখমণ্ডল শনাক্তকরণের অ্যালগোরিদম ও এআই দ্বারা অনুসন্ধানযোগ্য তথ্যভাণ্ডার এখন সারা বিশ্বের পুলিশ বাহিনীগুলোর জন্য নিয়মিতভাবে ব্যবহার করা হচ্ছে। এগুলো কেবল জাতীয় জরুরি অবস্থা বা রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে নয়, বরং দৈনন্দিন পুলিশি কাজেও প্রয়োগ করা হচ্ছে। 2009 সালে চীনের সিচুয়ান প্রদেশের একটি অপরাধী দল 3 বছর বয়সী গুই হাওকে অপহরণ করে যখন সে তার বাবা মায়ের দোকানের বাইরে খেলা করছিল। এরপর শিশুটিকে গুয়াংডং প্রদেশে একটি পরিবারে বিক্রি করা হয়, যা প্রায় 1500 কিলোমিটার দূরে অবস্থিত। 2014 সালে শিশু পাচারকারী দলের নেতা গ্রেফতার হয়েছিল, কিন্তু গুই হাও এবং অন্যান্য ভুক্তভোগীদের খুঁজে বের করা সম্ভব হয়নি। এক পুলিশ তদন্তকারী ব্যাখ্যা করে বলেন, শিশুদের চেহারা এতটাই পরিবর্তিত হয়ে গেছে যে তাদের বাবা মাও হয়তো তাদের চিনতে পারতেন না। 2019 সালে একটি মুখমণ্ডল শনাক্তকরণ অ্যালগোরিদম 13 বছর বয়সী গুই হাওকে শনাক্ত করতে সক্ষম হয় এবং তাকে তার পরিবারের সঙ্গে পুনর্মিলন করা হয়। অ্যালগোরিদমটি গুই হাওয়ের শৈশবকালের একটি পুরনো ছবির ভিত্তিতে তার বর্তমান চেহারা অনুমান করে, যেখানে তার বয়স অনুযায়ী পরিবর্তন, চুলের রং ও চুলের স্টাইলের পরিবর্তন বিবেচনা করা হয় এবং এই অনুমানকৃত চেহারার সঙ্গে বাস্তব জীবনের ফুটেজের মিল খোঁজা হয়। 2023 সালে আরও বিস্ময়কর উদ্ধার ঘটনা রিপোর্ট করা হয়েছিল। ইউচুয়ান লেই 2001 সালে 3 বছর বয়সে অপহৃত হন এবং হাও চেন 1998 সালে একই বয়সে নিখোঁজ হন। উভয় শিশুর বাবা মা তাদের খুঁজে পাওয়ার আশায় কখনো হাল ছাড়েননি। 20 বছর ধরে তারা চীনের বিভিন্ন প্রান্তে খোঁজ করেছেন, বিজ্ঞাপন দিয়েছেন এবং সংশ্লিষ্ট কোনো তথ্যের জন্য অর্থ পুরস্কারও ঘোষণা করেছেন। 2023 সালে মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তির সাহায্যে উভয় শিশুকেই খুঁজে পাওয়া যায়। তারা তখন প্রাপ্তবয়স্ক, বিশোর্ধ্ব পুরুষ। এই প্রযুক্তির বর্তমানে শুধু চীনেই নয়, ভারতের মতো দেশেও হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে পেতে সাহায্য করছে, যেখানে প্রতি বছর হাজার হাজার শিশু নিখোঁজ হয়। একই সময়ে ডেনমার্কের ফুটবল ক্লাব ব্রন্ডবি আইএফ 2019 সালের জুলাই মাসে তাদের হোম স্টেডিয়ামে মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার শুরু করে, যার মাধ্যমে ফুটবল খেলা চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের শনাক্ত করে নিষিদ্ধ করা হয়। স্টেডিয়ামে 30,000 দর্শক প্রবেশ করার সময় তাদের মুখ, টুপি ও চশমা খুলতে বলা হয়, যাতে একটি কম্পিউটার তাদের মুখ স্ক্যান করে নিষিদ্ধ ব্যক্তিদের তালিকার সঙ্গে তুলনা করতে পারে। উল্লেখযোগ্যভাবে এই প্রক্রিয়াটি ইউরোপীয় ইউনিয়নের কঠোর জিডিপিআর নিয়ম অনুসারে অনুমোদিত হয়েছে। ডেনিশ তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ ব্যাখ্যা করে যে এই প্রযুক্তি ব্যবহার নিষিদ্ধ তালিকার আরও কার্যকর প্রয়োগের সুযোগ তৈরি করবে, যা হাতে হাতে চেক করার চেয়ে দ্রুত ও সুশৃঙ্খল। পাশাপাশি এটি স্টেডিয়ামে প্রবেশের সময় দীর্ঘ লাইনের ঝামেলা কমিয়ে বিশৃঙ্খলা প্রতিরোধ করতে পারবে। যদিও এই ধরনের প্রযুক্তির ব্যবহার তাত্ত্বিকভাবে প্রশংসনীয়, তবে এটি গোপনীয়তা এবং সরকারের অতিরিক্ত নিয়ন্ত্রণের মতো গুরুতর উদ্বেগের কারণও হয়ে দাঁড়ায়। ভুল হাতে পড়লে যে প্রযুক্তি দাঙ্গাবাজদের শনাক্ত করে, নিখোঁজ শিশুদের উদ্ধার করে এবং ফুটবল উচ্ছৃঙ্খলদের নিষিদ্ধ করতে পারে, তা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর নিপীড়ন বা কঠোর অনুশাসন আরোপ করতেও ব্যবহৃত হতে পারে। সর্বোপরি এই এআই শক্তিসম্পন্ন নজরদারি প্রযুক্তি একটি সর্বাত্মক নজরদারি শাসনের উদ্ভব ঘটাতে পারে, যা নাগরিকদের 24 ঘন্টা নিয়ন্ত্রণ করবে এবং স্বয়ংক্রিয়ভাবে নতুন ধরনের সর্বগ্রাসী দমনমূলক শাসন কায়েম করবে। ইরানের হিজাব আইন এর একটি উদাহরণ হতে পারে। 1979 সালে ইরান একটি ইসলামিক ধর্মতন্ত্রে পরিণত হওয়ার পর নতুন শাসন নারীদের জন্য হিজাব পরিধান বাধ্যতামূলক করে তোলে। তবে ইরানের নৈতিক পুলিশ এই নিয়ম কার্যকর করতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। তারা প্রতিটি রাস্তার মোড়ে একজন পুলিশ সদস্য নিয়োগ করতে পারেনি এবং হিজাব না পরার কারণে নারীদের সঙ্গে প্রকাশ্যে সংঘর্ষ প্রায়ই প্রতিরোধ ও বিরক্তির জন্ম দিত। 2022 সালে ইরান হিজাব আইন বাস্তবায়নের দায়িত্ব আংশিকভাবে একটি সারা দেশব্যাপী মুখমণ্ডল শনাক্তকরণ অ্যালগোরিদম ব্যবস্থার উপর ন্যস্ত করে, যা শারীরিক স্থান ও অনলাইন পরিবেশ উভয়কেই নিরলসভাবে নজরদারি করে। একজন শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তা ব্যাখ্যা করেছিলেন যে
এই ব্যবস্থা অপ্রত্যাশিত এবং অস্বাভাবিক চলাচল যেমন হিজাব আইন না মানা শনাক্ত করবে। ইরানের সংসদের আইনি ও বিচার বিষয়ক কমিটির প্রধান মুসা গজনফরাবাদী আরেকটি সাক্ষাৎকারে বলেন, মুখ শনাক্তকরণের ক্যামেরার ব্যবহার এই কাজটিকে নিয়মিতভাবে বাস্তবায়ন করতে পারবে এবং পুলিশের উপস্থিতি কমিয়ে আনবে, যার ফলে পুলিশ এবং নাগরিকদের মধ্যে আর কোনো সংঘর্ষ হবে না। কিছুদিন পর 16 সেপ্টেম্বর 2022 তারিখে 22 বছর বয়সী মাহসা আমিনি ইরানের নৈতিক পুলিশের হেফাজতে মারা যান। তাকে সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এরপর দেশজুড়ে একটি বিশাল প্রতিবাদ আন্দোলন শুরু হয়, যা নারী জীবন স্বাধীনতা আন্দোলন নামে পরিচিত। লক্ষাধিক নারী এবং কিশোরী তাদের হিজাব খুলে ফেলে, কেউ কেউ প্রকাশ্যে হিজাব পুড়িয়ে দেয় এবং সেই আগুনের চারপাশে নৃত্য করে। এই প্রতিবাদ দমনে ইরান কর্তৃপক্ষ আবারও তাদের এআই নির্ভর নজরদারি ব্যবস্থার উপর নির্ভর করে, যা মুখমণ্ডল শনাক্তকরণ সফটওয়্যার, ভৌগোলিক অবস্থান শনাক্তকরণ, ওয়েব ট্রাফিকের বিশ্লেষণ ও বিদ্যমান তথ্য ভাণ্ডারের উপর ভিত্তি করে কাজ করে। সারা ইরানে 19,000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয় এবং 500-এর বেশি মানুষ নিহত হয়। 8 এপ্রিল 2023 তারিখে ইরানের পুলিশ প্রধান ঘোষণা করেন যে 15 এপ্রিল 2023 থেকে একটি তীব্র নতুন প্রচারাভিযান শুরু হবে, যেখানে মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হবে। বিশেষত অ্যালগরিদমগুলো গাড়িতে ভ্রমণের সময় হিজাব না পরা নারীদের শনাক্ত করবে এবং স্বয়ংক্রিয়ভাবে তাদের মোবাইলে একটি সতর্ক বার্তা পাঠানো হবে। যদি কোনো নারী আবারও এই অপরাধে ধরা পড়েন, তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য তার গাড়ি অচল করতে আদেশ দেওয়া হবে এবং যদি তিনি এই আদেশ পালন করতে ব্যর্থ হন, তাহলে তার গাড়িটি জব্দ করা হবে। 2 মাস পরে 14 জুন 2023-এ ইরানের পুলিশের মুখপাত্র গর্বের সঙ্গে ঘোষণা করেন যে স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থা প্রায় 1 মিলিয়ন SMS সতর্কবার্তা পাঠিয়েছে সেই নারীদের যারা তাদের ব্যক্তিগত গাড়িতে হিজাব ছাড়া ধরা পড়েছিলেন। এই ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে নারী ও পুরুষের মধ্যে পার্থক্য করতে সক্ষম হয়েছিল, মহিলাদের শনাক্ত করে তাদের মোবাইল নম্বর উদ্ধার করতে পেরেছিল। এছাড়াও এই ব্যবস্থা 1,33,174টি SMS বার্তা পাঠিয়েছে, যাতে গাড়ি 2 সপ্তাহের জন্য অচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 2,000টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং 4,000-এরও বেশি পুনরায় অপরাধীদের বিচার বিভাগে পাঠানো হয়েছে। 52 বছর বয়সী একজন নারী মারিয়াম অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করেন। প্রথমবার আমি হিজাব না পরার কারণে সতর্কবার্তা পেয়েছিলাম, যখন আমি একটা মোড় পার হচ্ছিলাম এবং একটা ক্যামেরা ছবি তুলেছিল। তখনই আমি একটি সতর্কবার্তা SMS পেয়েছিলাম। দ্বিতীয়বার আমি কেনাকাটা করে গাড়িতে ব্যাগ রাখছিলাম, তখন আমার ওড়না খুলে গিয়েছিল এবং আমি একটা বার্তা পেয়েছিলাম যে বাধ্যতামূলক হিজাব আইন লঙ্ঘনের কারণে আমার গাড়ি 15 দিনের জন্য প্রণালীগত জব্দ হয়েছে। আমি জানতাম না এর মানে কি। আত্মীয়দের মাধ্যমে জানতে পারি যে এর অর্থ আমাকে 15 দিনের জন্য গাড়ি অচল রাখতে হবে। মারিয়ামের সাক্ষ্য থেকে জানা যায় যে এই এআই কয়েক সেকেন্ডের মধ্যে সতর্কবার্তা পাঠায়, কোনো মানবিক পর্যালোচনা বা অনুমোদনের সুযোগ ছাড়াই। শাস্তি শুধু গাড়ি অচল বা বাজেয়াপ্ত করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। 26 জুলাই 2023-এ অ্যামনেস্টির একটি প্রতিবেদন জানায় যে এই ব্যাপক নজরদারি প্রচেষ্টার ফলে অগণিত নারীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত বা বহিষ্কার করা হয়েছে, চূড়ান্ত পরীক্ষায় বসতে নিষিদ্ধ করা হয়েছে, ব্যাংকিং পরিষেবা ও গণপরিবহনে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান তাদের কর্মচারী বা গ্রাহকদের মধ্যে হিজাব আইন প্রয়োগ করেনি, তারাও শাস্তির মুখে পড়ে। উদাহরণস্বরূপ, তেহরানের পূর্বে ল্যান্ড অফ হ্যাপিনেস নামের একটি বিনোদন পার্কের একজন নারী কর্মীর হিজাব ছাড়া ছবি তোলা হয়েছিল এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। শাস্তিস্বরূপ ইরানি কর্তৃপক্ষ পার্কটি বন্ধ করে দেয়। অ্যামনেস্টির প্রতিবেদন অনুসারে কর্তৃপক্ষ হিজাব আইন প্রয়োগ না করার কারণে শত শত পর্যটন কেন্দ্র, হোটেল, রেস্টুরেন্ট, ফার্মেসি ও শপিং সেন্টার বন্ধ করে দিয়েছে। 2023 সালের সেপ্টেম্বরে মাহসা আমিনির মৃত্যুর বার্ষিকীতে ইরানের সংসদ একটি নতুন ও আরও কঠোর হিজাব আইন পাশ করে। নতুন এই আইনের অধীনে হিজাব না পরার জন্য নারীদের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা থেকে শুরু করে 10 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। এর সঙ্গে যুক্ত হতে পারে গাড়ি ও যোগাযোগের সরঞ্জাম বাজেয়াপ্ত করা, গাড়ি চালানোর নিষেধাজ্ঞা, বেতন ও কর্মসংস্থান সুবিধায় কাটছাঁট, চাকরিচ্যুতি ও ব্যাংকিং সেবায় প্রবেশের নিষেধাজ্ঞা। ব্যবসার মালিকেরা যারা তাদের কর্মচারী বা গ্রাহকদের মধ্যে হিজাব আইন প্রয়োগ করেন না,
তাদের বিরুদ্ধে 3 মাসের লাভের সমপরিমাণ জরিমানা হতে পারে এবং তারা দেশত্যাগ বা 2 বছরের জন্য জনসাধারণ বা অনলাইন কার্যক্রমে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ হতে পারেন। নতুন বিলটি শুধু নারীদের নয়, পুরুষদের বিরুদ্ধেও প্রযোজ্য, যারা পোশাকের মাধ্যমে বুকের নিচের অংশ বা গোড়ালির উপরের অংশ প্রদর্শন করে এমন পোশাক পরিধান করেন। সবশেষে এই আইন ইরানের পুলিশকে বাধ্য করেছে যে তারা অবৈধ কার্যকলাপের অপরাধীদের শনাক্ত করার জন্য স্থির এবং মোবাইল ক্যামেরার মতো সরঞ্জাম ব্যবহার করে এআই সিস্টেম তৈরি ও শক্তিশালী করতে। আগামী বছরগুলোতে অনেক মানুষ এমন নজরদারি শাসন ব্যবস্থার অধীনে বসবাস করতে পারে যা চশেস্কুর রোমানিয়াকে একটি মুক্তিবাদী কাল্পনিক আদর্শের মতো করে দেখাবে। নজরদারির প্রকারভেদ। নজরদারি সম্পর্কে কথা বলার সময় আমরা সাধারণত রাষ্ট্র পরিচালিত যন্ত্রপাতির কথা ভাবি, তবে একবিংশ শতাব্দীর নজরদারি বুঝতে হলে আমাদের মনে রাখতে হবে যে পর্যবেক্ষণের বিভিন্ন ধরন আছে। উদাহরণস্বরূপ, সন্দেহপ্রবণ সঙ্গী বা সঙ্গিনী সবসময়ই জানতে চান তাদের সঙ্গী কোথায় আছেন এবং রুটিন থেকে কোনো সামান্য বিচ্যুতি হলেই ব্যাখ্যা দাবি করেন। আজ একটি স্মার্টফোন ও কিছু সস্তা সফটওয়্যার দিয়ে তারা সহজেই বৈবাহিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন। তারা প্রতিটি কথোপকথন ও প্রতিটি পদক্ষেপ নজরদারি করতে পারেন, ফোন লগ রেকর্ড করতে পারেন, সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ওয়েব পেজ অনুসন্ধান ট্র্যাক করতে পারেন, এমনকি সঙ্গীর ফোনের ক্যামেরা এবং মাইক্রোফোন সক্রিয় করে স্পাইং ডিভাইস হিসেবেও ব্যবহার করতে পারেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল নেটওয়ার্ক টু অ্যান্ড ডোমেস্টিক ভায়োলেন্সের এক গবেষণায় দেখা গেছে যে অর্ধেকেরও বেশি গার্হস্থ্য নির্যাতনকারী এই ধরনের স্টকারওয়্যার প্রযুক্তি ব্যবহার করে। এমনকি নিউ ইয়র্কের মতো জায়গায়ও কেউ তাদের সঙ্গী দ্বারা নজরদারির শিকার হতে পারেন এবং নিজেদেরকে একটি সর্বগ্রাসী রাষ্ট্রে বাস করছে বলে মনে করতে পারেন। একইভাবে ক্রমবর্ধমান সংখ্যক কর্মচারী, অফিস কর্মী থেকে শুরু করে ট্রাক চালক পর্যন্ত তাদের নিয়োগকর্তার নজরদারির শিকার হচ্ছেন। বসেরা কর্মচারীদের যে কোনো মুহূর্তে কোথায় আছেন তা জানতে পারেন। তারা টয়লেটে কত সময় ব্যয় করেন, কর্মক্ষেত্রে ব্যক্তিগত ইমেইল পড়েন কিনা এবং প্রতিটি কাজ কত দ্রুত শেষ করেন। কর্পোরেশনগুলোও তাদের গ্রাহকদের ওপর নজর রাখছে, তাদের পছন্দ অপছন্দ জানতে চায়, ভবিষ্যতের আচরণ অনুমান করতে চায় এবং ঝুঁকি ও সুযোগ মূল্যায়ন করে। উদাহরণস্বরূপ, গাড়ির মাধ্যমে চালকদের আচরণ নজরদারি করা হয় এবং সেই তথ্য বীমা কোম্পানির অ্যালগরিদমের সঙ্গে শেয়ার করা হয়, যা খারাপ চালকদের প্রিমিয়াম বাড়ায় এবং ভালো চালকদের প্রিমিয়াম কমায়। আমেরিকান পণ্ডিত শোসানা জুবফ এই ক্রমবর্ধমান বাণিজ্যিক নজরদারি ব্যবস্থাকে নজরদারি পুঁজিবাদ বলে আখ্যায়িত করেছেন। উপরে নজরদারি ব্যবস্থার পাশাপাশি এমন এক ধরনের পারস্পরিক নজরদারি ব্যবস্থা রয়েছে যেখানে ব্যক্তিরা একে অপরের নিয়মিত পর্যবেক্ষণ করে থাকে। উদাহরণস্বরূপ, ট্রিপ অ্যাডভাইজার একটি বৈশ্বিক নজরদারি ব্যবস্থা বজায় রাখে যা হোটেল, অবকাশকালীন ভাড়া, রেস্তোরাঁ ও পর্যটকদের পর্যবেক্ষণ করে। 2019 সালে এগুলো 46 কোটি ভ্রমণকারী ব্যবহার করেন, যারা 86 কোটি পর্যালোচনা এবং 860 কোটি হোটেল, রেস্তোরাঁ ও পর্যটন আকর্ষণগুলো ব্রাউজ করেছেন। এই ব্যবস্থায় কোনো উন্নত এআই অ্যালগরিদম নয়, বরং ব্যবহারকারীরাই নির্ধারণ করেন কোন রেস্তোরাঁটি ভ্রমণের যোগ্য। রেস্তোরাঁয় খাওয়া ব্যক্তিরা 1 থেকে 5-এর স্কেলে একটি মান প্রদান করেন এবং ছবি ও লিখিত পর্যালোচনা যুক্ত করতে পারেন। ট্রিপ অ্যাডভাইজার অ্যালগরিদম কেবল তথ্যগুলো সংগ্রহ করে, রেস্তোরাঁর গড় মান গণনা করে, অন্যান্য রেস্তোরাঁর সঙ্গে তুলনা করে মান নির্ধারণ করে এবং সবার জন্য সেই ফলাফল প্রকাশ করে। এই অ্যালগরিদম ব্যবহারকারীদেরও মান নির্ধারণ করে। পর্যালোচনা বা ভ্রমণ সম্পর্কিত নিবন্ধ পোস্ট করার জন্য ব্যবহারকারীরা 100 পয়েন্ট পান, ছবি বা ভিডিও আপলোডের জন্য 30 পয়েন্ট, ফোরামে পোস্ট করার জন্য 20 পয়েন্ট, প্রতিষ্ঠানগুলোর মান নির্ধারণ করার জন্য 5 পয়েন্ট এবং অন্যান্য পর্যালোচনায় ভোট দেওয়ার জন্য 1 পয়েন্ট পান। ব্যবহারকারীদের স্তর 1 অর্থাৎ 300 পয়েন্ট থেকে স্তর 6 অর্থাৎ 10,000 পয়েন্টে এই পর্যন্ত মান প্রদান করা হয় এবং সেই অনুযায়ী বিভিন্ন সুবিধা পান। যারা সিস্টেমের নিয়ম লঙ্ঘন করেন, যেমন বর্ণবাদী মন্তব্য করা বা মিথ্যা নেতিবাচক পর্যালোচনা দিয়ে কোনো রেস্তোরাঁকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা, তাদের শাস্তি দেয়া হতে পারে অথবা পুরো সিস্টেম থেকেই বের করে দেয়া হতে পারে। এই ধরনের পারস্পরিক নজরদারি ব্যবস্থায় সবাই সবার মূল্যায়ন করছে। ট্রিপ অ্যাডভাইজারকে ক্যামেরা বা স্পাইওয়্যারে বিনিয়োগ করতে হয় না, কিংবা উন্নত শারীরিক বৈশিষ্ট্যের অ্যালগরিদম তৈরি করতে হয় না।
প্রায় সব তথ্যই ব্যবহারকারীরা নিজেরাই জমা দেন এবং ভ্রমণ উপদেষ্টার অ্যালগরিদমের কাজ কেবল সেই মানব উৎপাদিত মানগুলো একত্রিত করে প্রকাশ করা। ট্রিপ অ্যাডভাইজার এবং এর মতো অন্যান্য পারস্পরিক নজরদারি ব্যবস্থা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জন্য মূল্যবান তথ্য সরবরাহ করে, যা ছুটি পরিকল্পনা করা এবং ভালো হোটেল ও রেস্তোরাঁ খুঁজে পাওয়া সহজতর করে। তবে এই প্রক্রিয়ায় তারা ব্যক্তিগত এবং জনসমাজের মধ্যকার সীমারেখাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। ঐতিহ্যগতভাবে একজন গ্রাহক এবং একজন পরিচারকের মধ্যকার সম্পর্ক ছিল তুলনামূলকভাবে ব্যক্তিগত। একটি রেস্তোরাঁয় প্রবেশ করা মানে ছিল একটি আধা ব্যক্তিগত স্থানে প্রবেশ এবং একজন পরিচারকের সঙ্গে এক ধরনের ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা। কোনো অপরাধ না হলে অতিথি ও পরিচারকের মধ্যে যা কিছু ঘটত তা কেবল তাদের নিজস্ব ব্যাপার ছিল। যদি পরিচারক দুর্ব্যবহার করত বা বর্ণবাদী মন্তব্য করত, আপনি হয়তো সেখানে কিছু বলতে পারতেন বা আপনার বন্ধুদের সতর্ক করতে পারতেন, তবে এই বিষয়টি খুব বেশি লোক জানতে পারত না। তবে পারস্পরিক নজরদারি নেটওয়ার্কগুলোর কারণে সেই ব্যক্তিগততার অনুভূতি প্রায় বিলীন হয়ে গেছে। যদি কর্মীরা কোনো গ্রাহককে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়, তবে সেই রেস্তোরাঁ খারাপ পর্যালোচনা পেতে পারে, যা পরবর্তী কয়েক বছরের জন্য হাজার হাজার সম্ভাব্য গ্রাহকের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। ভালো বা মন্দ যেভাবেই হোক, ক্ষমতার ভারসাম্য ক্রেতাদের দিকে বেশি ঝুঁকে গেছে, আর কর্মীরা আগের চেয়ে অনেক বেশি জনসাধারণের নজরে পড়ছে। লেখক ও সাংবাদিক লিন্ডা কিনস্টলারের ভাষায়, ট্রিপ অ্যাডভাইজরের আগে গ্রাহক ছিলেন শুধু নামে মাত্র রাজা, এরপরে তিনি হয়ে উঠলেন প্রকৃতপক্ষে একজন অত্যাচারী, যার ক্ষমতা আছে জীবনকে গঠন বা ভেঙে ফেলার। এই ধরনের ব্যক্তিগততার ক্ষতি এখন লক্ষ লক্ষ ট্যাক্সি চালক, নরসুন্দর, সৌন্দর্য বিশেষজ্ঞ এবং অন্যান্য সেবা প্রদানকারীরা অনুভব করছেন। আগে ট্যাক্সি বা নরসুন্দরের দোকানে প্রবেশ করা মানে ছিল অন্য কারো ব্যক্তিগত স্থানে প্রবেশ, কিন্তু এখন যখন গ্রাহকরা আপনার ট্যাক্সি বা নরসুন্দরের দোকানে আসেন, তারা সঙ্গে করে ক্যামেরা, মাইক্রোফোন, একটি নজরদারি নেটওয়ার্ক ও হাজার হাজার সম্ভাব্য দর্শক নিয়ে আসেন। এটাই হলো একটি বেসরকারি পারস্পরিক নজরদারি নেটওয়ার্কের ভিত্তি। সামাজিক ক্রেডিট ব্যবস্থা। পারস্পরিক নজরদারি ব্যবস্থাগুলো সাধারণত বিভিন্ন পয়েন্টকে সমন্বিত করে একটি সামগ্রিক মান নির্ধারণ করে। আরেক ধরনের নজরদারি নেটওয়ার্ক এই স্কোর লজিক বা পয়েন্ট নির্ধারণ পদ্ধতিকে চূড়ান্ত স্তরে নিয়ে যায়, যা সামাজিক ক্রেডিট সিস্টেম নামে পরিচিত। এই সিস্টেমের লক্ষ্য হলো প্রতিটি কাজের জন্য মানুষকে নাম্বার দেয়া এবং একটি সামগ্রিক ব্যক্তিগত মান তৈরি করা, যা তাদের জীবনের সব কিছুতে প্রভাব ফেলবে। মানুষ সর্বশেষ এত উচ্চাকাঙ্ক্ষী পয়েন্ট সিস্টেমের ধারণা নিয়ে এসেছিল ৫,০০০ বছর আগে মেসোপটেমিয়ায়, যখন টাকা আবিষ্কৃত হয়েছিল। সামাজিক ক্রেডিট সিস্টেমকে এক ধরনের নতুন অর্থের রূপ হিসেবে বিবেচনা করা যেতে পারে। অর্থ হলো এমন এক ধরনের পয়েন্ট যা মানুষ কিছু পণ্য এবং সেবা বিক্রি করে সংগ্রহ করে এবং তারপর অন্য পণ্য ও সেবা কেনার জন্য ব্যবহার করে। কিছু দেশে তাদের এই পয়েন্টকে ডলার বলা হয়, অন্য দেশে ইউরো, ইয়েন বা রেনমিনবি দামে ডাকা হয়। এই পয়েন্টগুলো কয়েন, ব্যাংকনোট বা একটি ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্টের বিট আকারে হতে পারে। পয়েন্টগুলো নিজে থেকে মূল্যহীন, আপনি কয়েন খেতে পারবেন না বা ব্যাংক নোট পড়তে পারবেন না। এদের মূল্য সমাজে এই কারণে রয়েছে যে এগুলো আমাদের ব্যক্তিগত মান রাখার জন্য হিসাব রাখার টোকেন হিসেবে কাজ করে। অর্থনৈতিক সম্পর্ক, সামাজিক মিথস্ক্রিয়া এবং মানব মনস্তত্ত্বে বিপ্লব ঘটিয়েছিল টাকা, কিন্তু নজরদারির মতো টাকারও সীমাবদ্ধতা ছিল এবং এটি সর্বত্র পৌঁছাতে পারেনি। এমনকি সবচেয়ে পুঁজিবাদী সমাজেও এমন জায়গা ছিল যেখানে টাকা পৌঁছাতে পারেনি, এবং এমন অনেক কিছু ছিল যার কোনো আর্থিক মূল্য ছিল না। একটা হাসির মূল্য কত? দাদু দিদার সঙ্গে দেখা করতে গেলে কেউ কত টাকা আয় করে? অর্থ দিয়ে এইসব অনুভূতি মূল্যায়ন করা সম্ভব নয়। সেজন্য বিকল্প একটি অমৌলিক ব্যবস্থা ছিল, যার বিভিন্ন নাম ছিল: সম্মান, মর্যাদা, খ্যাতি। সামাজিক ক্রেডিট ব্যবস্থার উদ্দেশ্য হলো সেই খ্যাতির বাজারের একটি মানকে মূল্যায়নে তৈরি করা। সামাজিক ক্রেডিট হলো একটি নতুন পয়েন্ট সিস্টেম, যা এমনকি হাসি বা পরিবারের সঙ্গে সময় কাটানোর মতো অনুভূতিরও সুনির্দিষ্ট মূল্য নির্ধারণ করে। এই প্রক্রিয়াটি কতটা বিপ্লবী এবং সুদূরপ্রসারী তা বোঝার জন্য খ্যাতির বাজার এবং অর্থ বাজারের মধ্যে কিভাবে পার্থক্য রয়েছে তা সংক্ষেপে বিশ্লেষণ করা জরুরি। এর মাধ্যমে আমরা বুঝতে পারব কি হতে পারে
যদি অর্থ বাজারের নীতি আকস্মিকভাবে খ্যাতির বাজারেও প্রয়োগ করা হয়। টাকা এবং সুনামের মধ্যে একটি প্রধান পার্থক্য হল টাকা সাধারণত সুনির্দিষ্ট হিসাবের ওপর ভিত্তি করে গাণিতিক ধারণা, যেখানে সুনামের ক্ষেত্রটি নির্দিষ্ট সংখ্যাত্মক মূল্যায়নের বাইরে থাকে। উদাহরণস্বরূপ, মধ্যযুগীয় অভিজাতরা নিজেদের ডিউক, কাউন্ট, ভিসকাউন্ট ইত্যাদি শ্রেণীতে শ্রেণীবদ্ধ করত, কিন্তু কেউই সুনামকে পয়েন্ট হিসেবে গণনা করত না। মধ্যযুগের বাজারে ক্রেতারা সাধারণত জানত তাদের থলেতে কত মুদ্রা আছে এবং বাজারের প্রতিটি পণ্যের দাম কত। টাকার বাজারে কোনো মুদ্রা হিসাবের বাইরে থাকত না, কিন্তু মধ্যযুগীয় সুনামের বাজারে নাইটরা জানত না কোন কাজ কতটুকু সম্মান অর্জন করবে বা তাদের সম্মানের মোট পরিমাণ কত। যুদ্ধক্ষেত্রে সাহসিকতার সঙ্গে লড়াই করলে কি নাইট 10 সম্মান পয়েন্ট পাবে নাকি 100? এবং যদি কেউ তার সাহসিকতা না দেখে তাহলে? এমনকি ধরে নেওয়া যাক যে কেউ দেখছে, বিভিন্ন লোক এর জন্য ভিন্ন মূল্যায়ন করতে পারে। এই নির্দিষ্টতার অভাব ছিল না সিস্টেমের ত্রুটি, বরং এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হিসাব করা মানে ছিল ধূর্ততা ও চক্রান্ত। সম্মানজনকভাবে কাজ করা ছিল অভ্যন্তরীণ নৈতিকতার প্রতিফলন, বাইরের পুরস্কারের জন্য নয়। এই পার্থক্যটি এখনও বজায় রয়েছে নিখুঁত অর্থবাজার এবং অস্পষ্ট খ্যাতি বাজারের মধ্যে। একজন রেস্তোরাঁ মালিক সবসময় খেয়াল করেন এবং অভিযোগ করেন যদি আপনি আপনার খাবারের সম্পূর্ণ মূল্য পরিশোধ না করেন। মেনুর প্রতিটি আইটেমে নির্দিষ্ট মূল্য আছে, কিন্তু সমাজ যদি তাদের কোনো ভালো কাজের স্বীকৃতি দিতে ব্যর্থ হয়, মানে কিভাবে তা বুঝবেন? যদি তারা কোনো বয়স্ক গ্রাহককে সাহায্য করেন বা কোনো রূঢ় গ্রাহকের সঙ্গে অতিরিক্ত ধৈর্য দেখান এবং সেজন্য যথাযথ পুরস্কৃত না হন, তাহলে তারা অভিযোগ করবেনই বা কার কাছে? কিছু ক্ষেত্রে তারা হয়তো এখন ট্রিপ অ্যাডভাইজারে অভিযোগ করার চেষ্টা করবেন, যা অর্থবাজার এবং খ্যাতি বাজারের মধ্যে সীমানাকে ভেঙে দেয় এবং রেস্তোরাঁ ও হোটেলগুলোর অস্পষ্ট খ্যাতিকে একটি নির্ভুল পয়েন্ট সিস্টেমে পরিণত করে। সোশ্যাল ক্রেডিটের ধারণাটি হলো এই নজরদারি পদ্ধতিকে রেস্তোরাঁ এবং হোটেল থেকে সব কিছুতে প্রসারিত করা। সবচেয়ে চরম ধরনের সোশ্যাল ক্রেডিট সিস্টেমে প্রতিটি ব্যক্তির একটি সামগ্রিক খ্যাতি মান থাকবে, যা তাদের সমস্ত কাজকর্ম বিবেচনায় নিয়ে তৈরি হয় এবং তাদের করার ক্ষমতা নির্ধারণ করে। উদাহরণস্বরূপ, রাস্তা থেকে ময়লা তুললে আপনি 10 পয়েন্ট পেতে পারেন, একজন বৃদ্ধাকে রাস্তা পার হতে সাহায্য করলে আরও 20 পয়েন্ট পেতে পারেন, আর ঢোল বাজিয়ে প্রতিবেশীদের বিরক্ত করলে 15 পয়েন্ট হারাতে পারেন। আপনার মান যদি যথেষ্ট বেশি হয়, তবে আপনি ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় সুবিধা পেতে পারেন। আর যদি আপনার মান কম হয়, সম্ভাব্য নিয়োগকর্তারা আপনাকে চাকরি দিতে অস্বীকার করতে পারেন। সম্ভাব্য সঙ্গীরা আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন। বীমা কোম্পানিগুলো উচ্চতর প্রিমিয়াম দাবি করতে পারে এবং বিচারকরা কঠোর শাস্তি দিতে পারেন। কিছু লোক সামাজিক ক্রেডিট ব্যবস্থাকে একটি উপায় হিসেবে দেখেন, যা সমাজ উপযোগী আচরণকে পুরস্কৃত করে, স্বার্থপর কাজগুলোকে শাস্তি দেয় এবং একটি বন্ধুভাবাপন্ন ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলে। উদাহরণস্বরূপ, চীনের সরকার ব্যাখ্যা করেছে যে তাদের সামাজিক ক্রেডিট ব্যবস্থা দুর্নীতি, প্রতারণা, কর ফাঁকি, মিথ্যা বিজ্ঞাপন এবং ভেজাল দ্রব্য নির্মূল করতে সাহায্য করতে পারে। ফলে ব্যক্তি, ভোক্তা ও কর্পোরেশনের মধ্যে এবং নাগরিক ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে আরও বেশি বিশ্বাস স্থাপন করতে পারে। অন্যদিকে অনেকে মনে করেন প্রতিটি সামাজিক কর্মকাণ্ডের নির্দিষ্ট মূল্য নির্ধারণকারী এই ধরনের ব্যবস্থা অমর্যাদাকর এবং অমানবিক। আরও খারাপ, একটি পূর্ণাঙ্গ সামাজিক ক্রেডিট ব্যবস্থা ব্যক্তিগত গোপনীয়তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে এবং জীবনকে একটি কখনো শেষ না হওয়া চাকরির সাক্ষাৎকারে পরিণত করবে। আপনি যে কোনো সময় যে কোনো স্থানে যা কিছু করেন তা আপনার চাকরি পাওয়া, ব্যাংক ঋণ, জীবনসঙ্গী বা শাস্তি পাওয়ার সম্ভাবনার উপর প্রভাব ফেলতে পারে। আপনি যদি কলেজের কোনো পার্টিতে মাতাল হয়ে কিছু লজ্জাজনক কাজ করেন, কিংবা কোনো রাজনৈতিক বিক্ষোভে অংশ নেন অথবা কোনো নিম্ন সম্মানধারী ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করেন, তা হয়তো আপনার ভবিষ্যতের চাকরির সাক্ষাৎকার বা অপরাধমূলক বিচার প্রক্রিয়ার অংশ হতে পারে। তাৎক্ষণিকভাবে বা বহু বছর পরেও সামাজিক ক্রেডিট ব্যবস্থা এইভাবে একটি সর্বাত্মক নিয়ন্ত্রণ ব্যবস্থা হয়ে উঠতে পারে। অবশ্যই, খ্যাতির বাজার সবসময় মানুষকে নিয়ন্ত্রণ করেছে এবং তাদের প্রচলিত সামাজিক নিয়ম মেনে চলতে বাধ্য করেছে। বেশিরভাগ সমাজেই মানুষ অর্থ হারানোর চেয়ে মানসম্মান হারানোর ভয়ই বেশি করে। লজ্জা এবং অপরাধবোধের কারণে আত্মহত্যার সংখ্যা
অর্থনৈতিক সংকটের কারণে আত্মহত্যার চেয়ে অনেক বেশি। যখন মানুষ চাকরি হারানোর পর বা ব্যবসায় দেউলিয়া হওয়ার পর আত্মহত্যা করে, তখনও তারা সাধারণত অর্থনৈতিক দুর্দশার কারণে নয়, বরং এর সঙ্গে জড়িত সামাজিক অপমানের কারণে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে। তবে খ্যাতির বাজারের অনিশ্চয়তা ও বিষয়ভিত্তিকতা পূর্বে সর্বাত্মক নিয়ন্ত্রণের সম্ভাবনাকে সীমিত করেছে। যেহেতু কেউ জানত না প্রতিটি সামাজিক আন্তঃক্রিয়ার সঠিক মূল্য কত এবং কেউ সব আন্তঃক্রিয়া নজরদারি করতে পারত না, তাই চলাফেরার কিছুটা স্বাধীনতা ছিল। আপনি কলেজ পার্টিতে গিয়ে এমনভাবে আচরণ করতে পারতেন যা আপনার বন্ধুদের কাছে সম্মান অর্জন করতে দিত, কিন্তু ভবিষ্যৎ নিয়োগকর্তাদের চিন্তার কোনো কারণ ছিল না। চাকরির সাক্ষাৎকারে গেলে আপনি জানতেন আপনার বন্ধুরা সেখানে উপস্থিত থাকবে না, এবং যখন আপনি গোপনে কিছু দেখছেন, যেমন পর্নোগ্রাফি, তখন আপনি ধরে নিতেন আপনার বস বা বন্ধুরা জানেন না আপনি কি করছেন। জীবন বিভিন্ন খ্যাতি প্রতিযোগিতায় বিভক্ত ছিল, প্রতিটি আলাদা অবস্থান প্রতিযোগিতা নিয়ে, এবং এমন অনেক মুহূর্তও ছিল যখন আপনি কোনো ধরনের প্রতিযোগিতার অংশ হতে বাধ্য ছিলেন না, কারণ সামাজিক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা খুব চাপও সৃষ্টি করে। তাই শুধু মানুষই নয়, এমনকি অন্যান্য সামাজিক প্রাণী যেমন শিম্পাঞ্জিরাও এর থেকে বিশ্রাম নিতে চায়। দুঃখজনকভাবে সর্বব্যাপী নজরদারি প্রযুক্তির সঙ্গে সামাজিক ক্রেডিট অ্যালগরিদমের সংমিশ্রণ এখন সমস্ত সামাজিক প্রতিযোগিতাকে একটি অবিরাম প্রতিযোগিতায় পরিণত করার হুমকি তৈরি করছে। এমনকি নিজের বাড়িতে বা ছুটিতে আরাম করার সময়ও মানুষকে প্রতিটি কাজ এবং কথাবার্তায় অত্যন্ত সতর্ক থাকতে হবে, যেন তারা লাখো মানুষের সামনে মঞ্চে অভিনয় করছে। এটি একটি অসহনীয় চাপময় জীবনযাত্রার সৃষ্টি করতে পারে, যা মানুষের সুস্থতা ও সমাজের সুষ্ঠু কার্যকারিতার জন্য ধ্বংসাত্মক হতে পারে। যদি ডিজিটাল আমলারা প্রতিটি ব্যক্তির ওপর নজরদারি করতে একটি নির্দিষ্ট পয়েন্ট ব্যবস্থা ব্যবহার করে, তবে উদীয়মান এই সম্মানবোধের বাজার গোপনীয়তাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে এবং অর্থনীতির চেয়েও শক্তভাবে মানুষকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। মানুষ জৈবিক সত্তা, যারা চক্রাকারে সময়ের সঙ্গে জীবনযাপন করে। কখনো আমরা জেগে থাকি, আবার কখনো ঘুমাই। তীব্র কাজের পর আমাদের বিশ্রামের প্রয়োজন হয়। মানুষের মধ্যে গঠিত নেটওয়ার্কও এই জৈবিক চক্রের অধীন। কোনো কিছুই চিরস্থায়ী নয়। চাকরির সাক্ষাৎকার চিরকাল ধরে চলে না। পুলিশ গুপ্তচররা 24 ঘন্টা কাজ করে না, আমলারা ছুটি নেয়। এমনকি অর্থনৈতিক বাজারও এই চক্রের প্রতি সম্মান প্রদর্শন করে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ সোমবার থেকে শুক্রবার সকাল 9:30 থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে এবং স্বাধীনতা দিবস কিংবা নববর্ষের মতো ছুটির দিনে বন্ধ থাকে। যদি বিকেল 4:01 কোনো যুদ্ধ শুরু হয়, তবে বাজারের প্রতিক্রিয়া পাওয়া যাবে সোমবার সকালে। এর বিপরীতে একটি কম্পিউটার নেটওয়ার্ক সর্বদা চালু থাকতে পারে। এর ফলে কম্পিউটার আমাদের এমন একটি জীবনে ঠেলে দিচ্ছে যেখানে আমরা সর্বদা সংযুক্ত এবং সর্বদা পর্যবেক্ষিত। কিছু ক্ষেত্রে, যেমন স্বাস্থ্যসেবা ক্ষেত্রে, এটি একটি উপকার হতে পারে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে, যেমন স্বৈরাচারী শাসন ব্যবস্থায় নাগরিকদের জন্য, এটি বিপর্যয়কর হতে পারে। নেটওয়ার্ক যদি সম্ভাব্যভাবে উপকারীও হয়, তার সর্বদা সক্রিয় থাকার বিষয়টি মানব জীবনের জন্য ক্ষতিকারক হতে পারে, কারণ এটি আমাদের বিশ্রাম ও সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সুযোগ কেড়ে নেবে। যদি একটি জীব কখনো বিশ্রামের সুযোগ না পায়, শেষ পর্যন্ত তা ভেঙে পড়ে এবং মারা যায়। তবে কিভাবে আমরা এই সর্বদা সক্রিয় নেটওয়ার্ককে ধীর করতে এবং আমাদের বিরতি দিতে বাধ্য করব? আমাদের সমাজের ওপর কম্পিউটার নেটওয়ার্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ঠেকানো প্রয়োজন, শুধু আমাদের বিশ্রামের জন্য নয়। বিরতি প্রয়োজন আমাদের এই সুযোগ দেবে যাতে আমরা নেটওয়ার্কের ত্রুটি সংশোধন করতে পারি। যদি নেটওয়ার্ক ক্রমবর্ধমান গতিতে বিকশিত হতে থাকে, তবে ভুলগুলো এমন গতিতে জমা হবে যা আমাদের পক্ষে শনাক্ত করা ও সংশোধন করা সম্ভব হবে না। কারণ যদিও নেটওয়ার্ক সর্বব্যাপী এবং নিরবচ্ছিন্ন, তা ত্রুটিহীন নয়। হ্যাঁ, কম্পিউটার আমাদের ওপর নজরদারি করে বিশাল পরিমাণ তথ্য সংগ্রহ করতে পারে, যা আমরা 24 ঘন্টা ধরে করি। এবং হ্যাঁ, তারা সুপারহিউম্যান দক্ষতার সঙ্গে এই তথ্যের মধ্য থেকে নমুনা চিনতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে কম্পিউটার নেটওয়ার্ক সর্বদা পৃথিবীকে সঠিকভাবে বুঝতে পারবে। তথ্য মানেই সত্য নয়। একটি সর্বাত্মক নজরদারি ব্যবস্থা হয়তো পৃথিবী এবং মানব সত্তা সম্পর্কে অত্যন্ত বিকৃত ধারণা তৈরি করতে পারে। এর ফলে সত্য আবিষ্কারের পরিবর্তে
নেটওয়ার্ক তার অসীম ক্ষমতা ব্যবহার করে একটি নতুন ধরনের বিশ্ব ব্যবস্থা তৈরি করতে পারে এবং সেটি আমাদের ওপর চাপিয়ে দিতে পারে।